রুজি করে আমরা কিচ্ছু তাই না, আমরা খাইতে পারতাছি না। ক্ষুদ্র চাকরিজীবী তাদের উপর যেন করের চাপটা কমানো হয়। সহজ মাধ্যম হলো ডিজিটালাইজ করা। 4 কোটি লোক ট্যাক্স পেয়ার করার মতন ক্যাপাসিটি আছে এখন বাংলাদেশে। রাজস্ব আদায়ে ভর করে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা আজ। কর নিয়ে চিন্তায় চাকরিজীবীরা, থাকতে পারে কালো টাকা সাদা করার সুযোগ। স্বস্তির বার্তা চান সাধারণ মানুষ। গভীর রাতে সীমান্ত পেরিয়ে মিয়ানমার থেকে ঢুকছে শত শত গরু মহিষ। কোরবানির ঈদকে সামনে রেখে বেপরোয়া চোরা কারবারিরা লাগাম টানতে কাজ করছে টাস্কফোর্স, দাবি প্রশাসনের। রহস্যময় দেয়াল লিখন আতঙ্ক ছড়াচ্ছে রাঙ্গামাটি শহরে। আঞ্চলিক শান্তি ও সম্প্রীতির জন্য হুমকি, বলছেন স্থানীয়রা। রহস্যের জট খুলতে মাঠে পুলিশ। এবং বাংলাদেশে ইতালির শ্রম ভিসা বেচা কেনা হয়। অভিযোগ দেশটির প্রধানমন্ত্রীর। সাফ জানান প্রবেশ করা যাবে না কাজের চুক্তিপত্র ছাড়া। শক্ত অভিবাসন নীতি ঘোষণা পর্তুগালেও। সকালের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। দেশের ইতিহাসে 53তম বাজেট ঘোষণা হবে আজ। এটি হতে যাচ্ছে বর্তমান সরকারের টানা 16তম বাজেট। 12 বার করে 24টি বাজেট উত্থাপন করেছেন সিলেটের 2 কৃতি সন্তান অর্থমন্ত্রী SM সাইফুর রহমান আর আবুল মাল আব্দুল মুহিত। 52 বছরের পরিক্রমায় বাজেটের আকার বেড়েছে 1000 গুণের বেশি। এক নজরে দেখে নেব ইয়ানুর সিফাতের রিপোর্টে। অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ 1972 সালের 30 জুন উত্থাপন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট। 786 কোটি টাকার ওই বাজেটে ভর করে উন্নয়নের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় যুদ্ধ বিধ্বস্ত সোনার বাংলার। পরের 2 অর্থ বছরে তার হাতেই বাজেটের আকার ছাড়ায় 1000 কোটি টাকার সীমা। 1975 সালের 23 জুন 1549 কোটি 19 লাখ টাকা আয় ব্যয়ে দেশের চতুর্থ বাজেট উত্থাপন করেন ডক্টর AR মল্লিক। এরপর টানা 3 দফায় বাজেট দেন সামরিক শাসক জিয়াউর রহমান। পরের বছর 3317 কোটি টাকার বাজেট উত্থাপন করেন মির্জা নুরুল হুদা। 1980 সালের 7 জুন জীবনের প্রথম বাজেট উত্থাপন করেন M সাইফুর রহমান। পরের বছরও তিনি তুলে ধরেন দেশের আয় ব্যয়ের হিসাব। এরপর 2 বছরে বাজেটের আকার 5896 কোটি টাকায় নিয়ে যান আবুল মাল আব্দুল মুহিত। পরের 4 বছরে M সাইদুজ্জামান বাজেটের আকার ঠেকান 8527 কোটি টাকায়। এরপর 2 বার MA মুমিন আর একবার ডক্টর ওয়াহিদুল হকের হাতে এই বাজেট দাঁড়ায় 12960 কোটি টাকায়। বেগম খালেদা জিয়ার প্রথম দফার শাসন আমলে টানা 5 বার বাজেট উত্থাপন করেন M সাইফুর রহমান। 15,584 কোটি টাকা থেকে 23,170 কোটি টাকায় থেকে বাজেটের আকার। 1996 সালের 20 জুন অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করেন বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। পরে শেখ হাসিনা সরকারের প্রথম বাজেট নিয়ে হাজির হন অর্থমন্ত্রী শাহ AM S কিবরিয়া। 2001 সালের 7 জুন পর্যন্ত তার হাতে বাজেট বেড়ে দাঁড়ায় 42,306 কোটি টাকায়। পরের 5 বছর বাজেট উত্থাপন করেন M সাইফুর রহমান। 2003 সালের 12 জুন তার হাতেই প্রথম 50,000 কোটি টাকা পার হয় বাজেটের আকার। 3 দফায় মোট 12 বার জাতীয় বাজেট তুলে ধরেন সিলেটের এই কৃতি সন্তান। এরপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2 বছর বাজেট ঘোষণা করেন ডক্টর AB মির্জা আজিজুল ইসলাম। দ্বিতীয় দফায় হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের পর 2009 সালের 11 জুন দেশের ইতিহাসে লাখ টাকার বেশি বাজেট নিয়ে সংসদে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। টানা 10 দফায় বাজেট ঘোষণা করে রেকর্ড করা অর্থমন্ত্রী মুহিতের কর্মপরিকল্পনাতে 2 লাখ, 3 লাখ, 4 লাখ কোটি টাকার গণ্ডি পার হয় বাজেটের আকার। এরপর টানা 5 দফা বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। বাজেটের আকার ছাড়ায় 5 লাখ, 6 লাখ, 7.5 লাখ কোটি টাকার গণ্ডি। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে দেশের 53তম বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটের আকার হতে পারে 7,97,000 কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধি ধরা হতে পারে 6.75%, আর 6.5% হতে পারে মূল্যস্ফীতিকে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। ফরহাদ, বাজেট আলোচনায় আপনাকে স্বাগত। ধন্যবাদ তামিম। ফরহাদ, আজকে বাজেট ঘোষণা হতে যাচ্ছে আর কিছুক্ষণ পরেই। নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দিন আমাদের দেশের জন্য। ফরহাদ, 2024-25 অর্থ বছরে
বাজেটের সম্ভাব্য আকার কেমন হতে পারে আমাদের যদি একটু ধারণা দিতেন। তামিম, আপনি নিশ্চয়ই জানেন আজকে বাংলাদেশের ইতিহাসের 53তম বাজেট ঘোষণা হতে যাচ্ছে, যেটি ঘোষণা করতে যাচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী, যিনি বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী। এবং এই বাজেট বাংলাদেশের সব মিলিয়ে যতগুলো বাজেট উত্থাপিত হয়েছে তার মাঝে সবচেয়ে বড় বাজেট হতে যাচ্ছে, অর্থাৎ প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট কিন্তু ঘোষিত হতে যাচ্ছে, যেটি আজকে বিকেলে উত্থাপন করবেন সংসদীয় অর্থমন্ত্রী। এবং যেটি আপনাকে জানিয়ে রাখি, এটি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের টানা 4র্থ মেয়াদের প্রথম বাজেট। এবং এই বাজেটটি যেটি ঘোষণা হতে যাচ্ছে, আমরা অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, 4,97,500 কোটি টাকার বাজেট। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির জন্য সারা বছর কিভাবে একটি দেশের অর্থনীতি চলবে সেটির উপর নির্ভর করে যে বাজেট ঘোষিত হয়, সেটি কিন্তু এই অর্থ বছরের বাজেট। অর্থাৎ গত অর্থ বছরে যে বাজেটের পরিমাণ ছিল সেই বাজেট থেকে বেড়ে এই অর্থ বছরের বাজেট কিন্তু দাঁড়াচ্ছে 7,97,500 কোটি টাকা, যেটি গত অর্থ বছরে ছিল 7,61,785 কোটি টাকা। অর্থাৎ যেটি আমরা বলছি, গত চলতি অর্থ বছর অর্থাৎ 2023-24 অর্থ বছরে যেই বাজেটের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 7.5%, সেটি কিন্তু এই আগামী অর্থ বছর অর্থাৎ 2024-25 অর্থ বছর সেটি কিন্তু কমে 6.75% লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে। এবং আপনি জানেন নিশ্চয়ই বর্তমান বাজারে মূল্যস্ফীতির পরিমাণ, যেটি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 10% ঘরে চলে গেছে, সেটির নিয়ন্ত্রণে এবার সরকার কিন্তু পরিকল্পনা নির্ধারণ করেছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। গত অর্থ বছরে যেই মূল্যস্ফীতির পরিমাণ ছিল 6.6%, যেটি লক্ষ্যমাত্রা ছিল, সেটি এবছর কিছুটা বাড়িয়ে অর্থাৎ 6.5% নির্ধারণ করা হতে পারে। অর্থাৎ যেই সারা বছরের যে অর্থনীতির যেই চালিকা শক্তি বাজেট, সেই বাজেট বৃদ্ধির পরিমাণ কিন্তু দিন দিনই বাড়ছে এবং বাংলাদেশের অর্থনীতিকে চালিয়ে রাখার জন্য সেই বাজেটের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফরহাদ, এই বিষয়টি আপনার কাছে আসবো, বাজেট বৃদ্ধির হার নিয়ে কথা বলবো। তার আগে প্রতি বাজেটে আমরা দেখে থাকি প্রতি বছর যে বেশ কিছু চ্যালেঞ্জ থেকে থাকে, যেমন মূল্যস্ফীতি কমানো। বিশেষ করে আপনি জানেন যে দ্রব্যমূল্যের একটি ঊর্ধ্বগতির বিষয় রয়েছে, জনমনে কিন্তু বেশ একটু অসন্তোষের ব্যাপার রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় যে আমদানি ব্যয় কমানো, বিশেষ করে মূল্যস্ফীতি কমানো, এই বিষয়গুলো চ্যালেঞ্জ রয়েছে। এই যে আজকে যে বাজেট ঘোষণা হতে যাচ্ছে, সেই চ্যালেঞ্জগুলো কিভাবে উতরানোর পথ কিংবা কিভাবে সমস্যা সমাধানের পথ বাজেটে খোঁজা হচ্ছে, আপনি কি মনে করেন? তামিম, আপনি জানেন যে বাংলাদেশের ওপর বেশ কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের চাপ কিন্তু রয়েছে, যেটি কোভিড কালে বাংলাদেশের অর্থনীতির জন্য বেশ চাপ ছিল। বাংলাদেশের অর্থনীতি এরপরে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি যেটি সারা বিশ্বেই চলছে, সেটি বাংলাদেশেও কিন্তু যার পর্যায়ে চলছে। এবং যেটি বলছিলেন মুদ্রাস্ফীতি অর্থাৎ মূল্যস্ফীতি, যেটি সাধারণত ভোক্তার কাছে যেসব পণ্য ভোক্তা যেসব ব্যবহার করে সেসব পণ্যের দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, যেটি আমি একটু আগে বলছিলাম। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী মূল্যস্ফীতির পরিমাণ কিন্তু 10% দিকে চলে গেছে। অর্থাৎ এই চাপটাকে সামলে রেখে কিন্তু বাজেটে বা মানুষজনের বিষয়টি বিবেচনা করে কিন্তু এই বাজেটটি দেওয়া হচ্ছে। অর্থাৎ মূল্যস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় এবং আমদানির চাপটা কিভাবে কমানো যায়, সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার সরকার বাজেটে গুরুত্ব দিচ্ছে। ফরহাদ, নিঃসন্দেহে জনগণের যেই সন্তোষের জায়গা বা প্রত্যাশার জায়গা সেটি নিশ্চয়ই পূরণ হবে। ফরহাদ, আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের টানা 4র্থ মেয়াদের আজকে প্রথম বাজেট ঘোষণা হতে যাচ্ছে। আমরা দেখে থাকি যে প্রতি অর্থ বছরে কিন্তু বাজেট বৃদ্ধির হার সেটি বাড়ছে এবং বাজেটের আকার সেটিও বাড়ছে। একটু যদি আমাদেরকে বলতেন যে বাজেট বৃদ্ধির হার গত 5 বছরের তুলনায় কেমন, সেটি যদি আমাদের একটু বলতেন। তামিম, আপনি জানেন বর্তমানে অর্থাৎ আমরা যে বাজেট নিয়ে আলোচনা করছি 2024-25 অর্থ বছরে যে বাজেট ঘোষিত হতে যাচ্ছে 7,97,500 কোটি টাকার বাজেট, এটি গত অর্থ বছরের তুলনায় যদি আমরা বলি 2023-24 অর্থ বছরের তুলনায় মাত্র 4% কিন্তু বৃদ্ধি পেয়েছে। যেটি আমরা আরো কয়েক বছর আগে যদি আমরা সেই তুলনাটি করি, আমরা দেখতে পাচ্ছি যেটি 2020-21 অর্থ বছরে বাংলাদেশের বাজারের আকার ছিল 5,68,000 কোটি টাকা এবং সেটি তার পরবর্তী অর্থ বছরে এসে দাঁড়িয়েছিল 6,03,681 কোটি টাকা। এবং তারপরের বছর আমরা যদি দেখতে পাচ্ছি যে 2022-23 অর্থ বছরে 6,78,064 কোটি টাকা এসে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রতি অর্থ বছরেই কিন্তু বাজেটের পরিমাণ বাড়ছে, কিন্তু সেটি জিডিপির আকারে সেটি কিন্তু আস্তে আস্তে কমের দিকে যাচ্ছে, যেটি আমরা 2020-21 অর্থ বছরে যেটি আমরা দেখতে পেয়েছি জিডিপির
জিডিপির পরিমাণে যেটি ছিল এবং সেটি 2024-25 অর্থ বছর সেটি কিন্তু আস্তে আস্তে কমে এসেছে, অর্থাৎ 15% জিডিপির মূল জিডিপির পরিমাণ থেকে সেটি এখন 2024-25 অর্থ বছরে সেটি কিন্তু 14তে এসে নেমে গেছে। ফরাদ, আপনার সঙ্গে নিঃসন্দেহে আরও আলোচনা করব। তার আগে আমরা একটি সংবাদ দেখে নেব। দেশের উন্নয়নে বাড়ানো হয় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। আসন্ন 2024-25 অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা প্রায় 5.5 লাখ কোটি টাকা। তবে অর্থনীতিবিদরা বলছেন, অটোমেশন না হলে দুর্নীতি কমবে না, বাড়বে না কাঙ্ক্ষিত রাজস্বের প্রবৃদ্ধি। আর ব্যবসায়ীদের দাবি, অরাজকতা ও হয়রানি বন্ধ করতে হবে ভ্যাট ব্যবস্থাপনায়। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। জাতীয় বাজেটে নিজস্ব আয়ের একমাত্র উৎস দেশের রাজস্ব খাত। চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 5 লাখ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে আয় ধরা হয় 4,30,000 কোটি ও অন্যান্য সূত্র থেকে রাজস্ব সংগ্রহের লক্ষ্য ছিল 70,000 কোটি টাকা। আসন্ন 2024-25 অর্থ বছরে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেটে রাজস্ব বিভাগের আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে কর ও এনবিআর বহির্ভূত আয় হিসেবে ধরা হয়েছে 4,95,000 কোটি টাকা। তবে দেশের সার্বিক আয়ের কাঠামো অনুসারে রাজস্ব আদায় দ্বিগুণ হওয়ার সুযোগ থাকলেও তা হচ্ছে না বলে মত অর্থনীতিবিদদের। এজন্য বিকল্প না থাকা সত্ত্বেও অটোমেশন বাস্তবায়ন করছে না এনবিআর। সহজ মাধ্যম হলো ডিজিটালাইজ করা। 4 কোটি লোক মানে ট্যাক্স পেয়ার মতন করার মতন ক্যাপাসিটি আছে এখন বাংলাদেশে, আন্দাজ করা হয়। সার্ভে তো এনবিআর করাবে, এনবিআর তো করে না, তাদের মানে অন্য প্রবলেম আছে। তারা হয়তো আপনার ওই যে ঘুষ-টুস যে খায়, এগুলো আপনার তাদের বন্ধ হয়ে যাবে। এনবিআর এর ভ্যাট আদায় নিয়েও রয়েছে নানা অভিযোগ। ব্যবসায়ীদের ভাষ্য, এনবিআর এর অব্যবস্থাপনার কারণে ইএফডি মেশিন স্বল্পতায় একই মার্কেটে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। যে দোকানগুলোতে বসানো হয়েছে, 20টা দোকান থেকে মাল কিনতে যাবেন, 5 লক্ষ টাকার মাল কিনতে গেলে 5,50,000 টাকা হয়ে যাবে। আর পাশের দোকানগুলো যাদেরকে মেশিনটা দেওয়া হয়নি তাদের পড়বে 5 লক্ষ টাকা। কোন কাস্টমার ঢুকবে তাদের থেকে মাল নেওয়ার জন্য? ব্যবসায়ী ধ্বংস হয়ে যাচ্ছে। এদিকে 15% কর দিলেই এবারের বাজেটে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ পেতে পারেন সংশ্লিষ্টরা। এর আগে 2020-21 অর্থ বছরে 10% কর দিয়ে 20,500 কোটি টাকা বৈধ করা হয়। সে বছর সর্বোচ্চ পরিমাণ কালো টাকা সাদা করায় 2,064 কোটি টাকা রাজস্ব পায় এনবিআর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের 18তম অর্থমন্ত্রী হিসেবে জীবদ্দশার প্রথম বাজেট পেশ করতে যাচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী। দুপুরে সংসদে তিনি প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এই মুহূর্তে অর্থমন্ত্রীর বাসভবনের সামনে আছেন আমাদের রিপোর্টার আলতাফ হোসাইন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আলতাফ, আজ দেশের জন্য একটি বিশেষ দিন, একই সঙ্গে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার জন্য কিন্তু একটি বিশেষ দিন, এই জন্য যে 82 বছর বয়সী এই বর্ষিয়ান একজন কূটনীতিবিদ ছিলেন, সেই সাথে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বর্তমানে। তার জন্য এটি প্রথম বাজেট এবং আজ সেই বাজেট তিনি সংসদে গিয়ে পেশ করবেন। আমি এই মুহূর্তে তার বাসভবনের সামনে আছি। সেখানে আমরা এখন পর্যন্ত জানি না যে আসলে অর্থমন্ত্রী কখন নাগাদ সংসদ ভবনে পৌঁছবেন। তবে তিনি আজকে প্রথম বাজেট যেহেতু পেশ করবেন, তার দিকে কিন্তু সাধারণ মানুষ, দেশের মানুষ কিন্তু তার দিকে দৃষ্টিপাত করে আছে যে তিনি আসলে বাজেটে কি পেশ করেন বা বাজেটে কি আমাদের জন্য বা দেশের জন্য কি রেখেছেন। বাজেটে মূলত আয় ব্যয়ের যে বিষয়টি আসবে, সেখানে আসলে অর্থমন্ত্রী এবার তার জন্য বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেটি আমরা জানি যে অর্থমন্ত্রী যখন এই অর্থমন্ত্রীর দায়িত্ব যখন নিয়েছেন, ঠিক সে সময় একটি চ্যালেঞ্জের মুখোমুখি অবস্থান করছিল বাংলাদেশের সার্বিক অর্থনীতি, বিশেষ করে মূল্যস্ফীতি, ডলার সংকট এবং বিশেষ করে ব্যাংকের বিভিন্ন ধরনের যেখানে অনিয়ম বা আর্থিক খাতের যে অনিয়ম, বিভিন্ন সংকট, সেই সংকটের মুহূর্তে কিন্তু অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই দায়িত্ব নেন এবং সেই হিসেবে অর্থমন্ত্রীর জন্য এটা একটা চ্যালেঞ্জের বাজেট বটে। এবং একই সঙ্গে এতদিন এই পর্যন্ত আমরা জানতে পারছি যে আসলে এবারের বাজেটের আকার প্রায় 8 লাখ কোটি টাকা বাজেট হচ্ছে এবং সেখানে ঘাটতিও থাকছে বেশ কিছু। সেই
ঘাটতি পূরণের জন্য কিন্তু দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের একটি লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে। তো আমরা এখন পর্যন্ত জানছি যে অর্থমন্ত্রী তার বাসভবনে আছেন এবং তিনি প্রস্তুতি নিচ্ছেন বাজেট পেশ করবেন এবং সেই সাথে বাজেট উত্থাপনের জন্য অর্থমন্ত্রী বাসা থেকে বের হবে। সেই আপডেট কিন্তু আপনাদেরকে জানাবো। এই ছিল এখনকার মতো আমার কাছে থাকা সর্বশেষ খবর। সহকর্মী আলতাফ হোসাইন যুক্ত হয়েছিলেন রাজধানীর রমনা এলাকা থেকে। এবারের বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশার যেন শেষ নেই। কারো চাওয়া পণ্যের দামে মিলবে স্বস্তি, আবার কেউ চায় শিক্ষা খাতে বেশি বরাদ্দ। মূল্যস্ফীতির চাপ বাড়লেও বাড়ছে না কর্ম আয়। কিন্তু হিসাব নিকাশে নতুন বাজেটে সাধারণ মানুষের উপর বাড়তে পারে করের বোঝা, শঙ্কায় আছে চাকরিজীবীরা। এমন হাজারো চাওয়ার ভিড়ে তাদের প্রত্যাশা যেন গুরুত্ব পায় সেই আশা 2024-25 অর্থ বছরের বাজেটে। সাইফুল ইসলামের রিপোর্ট। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে দৈনিক আমিনুল ইসলামের আয় 8 থেকে 900 টাকা, যার তেল আনতে নুন ফুরায়। বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি কি সে বোঝে না, শুধু বোঝে বাজার করতে গেলে খালি টাকা ফুরিয়ে যায়। রুজি করে আমরা কিচ্ছু তাই না, আমরা খাইতে পারতাছি না। রিক্সা চালায় আগে তো কিছু আয় থাকতো, আয় নাই। একই মত এই শিক্ষার্থীর। শিক্ষা খাতের বাজেটটা যেন তুলনামূলকভাবে একটু বেশি থাকে। পরিবার থেকে খরচ চালাতে, ব্যয় বহন করতে, যাতে শিক্ষা ক্ষেত্রে যেন হিমশিম না খেতে হয়। চাকুরিজীবী এই যুবক আবার ভাবছেন ভিন্নভাবে। কর্পোরেট কোম্পানিগুলোকে আয়করের আওতায় এনে চাকরিজীবীদের করের বোঝা কমানোর দাবি তার। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সেগুলোকে কর ছাড় দিয়ে আমাদের মতো যারা ক্ষুদ্র চাকরিজীবী তাদের উপরে কর বোঝাটা চাপে দিচ্ছে। আমরা চাইবো যে ক্ষুদ্র চাকরিজীবী তাদের উপর যেন করের চাপটা একটু কমানো হয়। চলতি মাসে মূল্যস্ফীতি 9.89%। এমন পরিস্থিতিতে বাজারে পণ্যের দাম কমে আসুক, এমন বাণী সাধারণ ভোক্তাদের। যারা গরিব তাকে দেওয়ার তো সম্ভব না সব জিনিসই। এত কদিন বাদে তো ডিম 200 টাকা হইব ডজন। টাকা পাচার রোধে কি করছে সরকার, এমন প্রশ্ন ছিল অনেকেরই। অর্থ পাচার হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক ঘটনা যেগুলো আমাদের বুকের ভিতরে নাড়া দিচ্ছে। পাচারের উপরে সরকার বিশেষ করে নজরদারি করা হয়। এবারে 7,97,000 কোটি টাকার বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,41,000 কোটি টাকা। রিকশা চালক থেকে চাকরিজীবী, ব্যবসায়ী বা উদ্যোক্তা, সকলেরই চাওয়া আসছে 2024-25 অর্থ বছরের বাজেটে যেমন থাকবে দেশের এগিয়ে যাওয়ার পরিষ্কার রূপরেখা, তেমনি যেন তাদের দৈনন্দিন জীবনযাপনে থাকে স্বস্তির বারতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আবারও বাজেট আলোচনায় ফিরবো সহকর্মী ফরহাদুর রহমানের কাছে। ফরহাদ, আবারও স্বাগত আপনাকে। ফরহাদ, আমরা বাজেট আলোচনা করছিলাম, বিভিন্ন চ্যালেঞ্জের কথা শুনছিলাম এবং আপনি জানেন যে আওয়ামী লীগের সরকারের আমলে টানা 4র্থ মেয়াদের আজকে প্রথম বাজেট ঘোষণা হতে যাচ্ছে এবং বিশাল আকারের বাজেট ঘোষণা হতে পারে। সেটি হচ্ছে যে আমরা যদি মাথাপিছু আয়ের কথা বলি তাহলে আপনি দেখে থাকবেন যে 2023-24 অর্থ বছর আমরা দেখতে পাচ্ছি যে ডলারের যদি হিসাব করি আমরা তাহলে $2,784 মাথাপিছু আয়, এবং আমার টাকার হিসাবে যদি বলি যে 3,06,144 টাকা। সেক্ষেত্রে মাথাপিছু আয়ের, বিশেষ করে যে ডলারের সংকট, ডলারের দাম বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি যে গত সময় ধরে, গত কয়েক বছর ধরেই কিন্তু ডলারের দাম বৃদ্ধি এবং ডলারের সংকট বৈশ্বিক একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে যদি আমাদের একটু বলতেন, মাথাপিছু আয়ের যে বার্ষিক যে আয়, সেই বার্ষিক আয়ের যে আসলে কতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তামিম, আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দিন দিন বাড়ছে, যেটি আমরা বলি টাকার অঙ্কে। বাংলাদেশের মোট যে জিডিপির পরিমাণ এবং তার হিসাবে মাথাপিছু আয়ের যে হিসাব আমরা যদি বলি, সবশেষ শ্রমশক্তি জরিপ 2024 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ধরা হচ্ছে 17,23,40,000 এবং সেই হিসাবে আমরা যদি জিডিপির আকারের কথা, মাথাপিছু আয়ের কথা বলি, বাংলাদেশের মানুষের যেটি আপনি বলছিলেন 2024-25 অর্থ বছরে যেটি দাঁড়াতে যাচ্ছে 3,24,789 টাকা, যেটি কিন্তু মার্কিন ডলারে দাঁড়াচ্ছে $2,774 এবং এর আগের অর্থ বছর অর্থাৎ 2023-24 অর্থ বছর যেটি ছিল 3,06,114 টাকা, যেটি আমরা যদি ডলারের হিসাবে বলি সেটি হচ্ছিল $2,784। সেক্ষেত্রে সেটি কমছে আর কি ডলারের হিসাবে। সেক্ষেত্রে সেটি কমছে, সেটির কারণ হচ্ছে আমরা যদি বলি আপনাকে ডলারের, নিশ্চয় জানেন সম্প্রতি টাকার অবমূল্যায়ন হয়েছে, অর্থাৎ যেটি 110 টাকা প্রতি ডলার ছিল সেটি কিন্তু এখন 117 টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ সেই হিসাবে আমরা যেটি দেখতে পাচ্ছি টাকার অঙ্কে যখন মাথাপিছু আয়টি বাড়ছে সেটি কিন্তু ডলারের অঙ্কে গিয়ে সেটি
আমাদের কমে যাচ্ছে এবং সেটি কিন্তু এর আগের অর্থ বছরের তুলনায় আস্তে আস্তে বাড়লেও এই পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ যে পরিমাণ আয় করেন সেটি টাকার অঙ্কে বাড়লেও মার্কিন ডলার অর্থাৎ আন্তর্জাতিক হিসাবে সেটি কিন্তু কমে আসছে। এবং আপনি যেটি বলছিলেন আসলে মূল্যস্ফীতির কথা এবং জিডিপির আকারের কথাও যদি আপনি বলছিলেন, আসলে বাংলাদেশের জিডিপির আকার বর্তমানে যেটি আসলে 2024-25 অর্থ বছরে যেটি দাঁড়াতে যাচ্ছে সেটি হচ্ছে 55,97,414 কোটি টাকা, যেটি প্রবৃদ্ধি ধরে, এবং সেটি যদি মার্কিন ডলারের কথাও যদি আমরা বলি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 478 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ যখন এইটি আপনি টাকার অঙ্কে হিসাব করবেন তখন 55,97,414 কোটি টাকা এবং 2023-24 অর্থ বছরে যেটি ছিল 50,48,027 কোটি টাকা, যেটি মার্কিন ডলারে ছিল 459 বিলিয়ন। এবং সেটি যদি আমরা মার্কিন ডলারের হিসাব করি এবং যেই আপনার ডলারের মূল্য বৃদ্ধির কথা আমি বলছিলাম, টাকার অবমূল্যায়ন বলছিলাম, সেটি যদি না হতো তাহলে কিন্তু এই মার্কিন ডলারের যেই জিডিপির পরিমাণ সেটি আমাদের দ্বারাতো 491 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ যখন আমাদের দেশে ডলারের মূল্য বৃদ্ধি হচ্ছে এবং টাকার অবমূল্যায়ন হচ্ছে সেটি কিন্তু আমাদের প্রভাব পড়ছে জিডিপিতেও, যেটি আমরা দেখতে পাচ্ছি বিলিয়ন ডলারের হিসাবে সেটি কিন্তু গুলনল পেকে যাচ্ছে। তবে এই সব চিন্তা মাথায় রেখে, আমদানি চাপ, মূল্যস্ফীতির চিন্তা মাথায় রেখে কিন্তু বাংলাদেশ সরকার সবকিছু চিন্তা করে আজকে 53তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে জাতীয় সংসদে এবং সেটি উত্থাপন করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যেটি তার প্রথম বাজেট হতে যাচ্ছে। এবং সাধারণ মানুষের প্রত্যাশার কথাও কিন্তু আমরা শুনছিলাম যে এই বাজেট থেকে মানুষ কি চায়, মূল্যস্ফীতির বড় একটি চাপ এবং আমদানি ব্যয়ের যে চাপ সেটি কিন্তু দেশের উপর আসছে, সেটির কিন্তু প্রভাব পড়ছে এবং সেটি থেকে উত্তরণের উপায় কিন্তু মানুষজন এই সরকারের কাঁধে ভর করে খুঁজছে। তো তাদের প্রত্যাশা অনুযায়ী সরকার সফল হবে এবং বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধশীল অর্থনীতি হবে, যেটি স্লোগানে দেওয়া হয়েছে উন্নত, স্মার্ট, সমৃদ্ধ বাংলাদেশের অঙ্গীকার নিয়ে কিন্তু এই বাজেট ঘোষিত হতে যাচ্ছে। সেই প্রত্যাশা পূরণ হবে বলে আমরা আশা করছি। নিঃসন্দেহে ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই বাজেটের যে নানান জটিল যে হিসাব নিকাশ সেটি আসলে সাধারণ মানুষ বোঝেন না। সাধারণ মানুষ যেটি বোঝেন তারা আসলে ভালো থাকতে চান, দৈনন্দিন জীবনে তাদের যে প্রাত্যহিক জীবন, তাদের পণ্য ক্রয়ের ক্ষমতা বাড়ুক সেটি তারা চান। সব মিলিয়ে নিঃসন্দেহে এই বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে, এটি আমাদের চাওয়ার থাকবে। ফরহাদ, আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ। ঢাকা কক্সবাজার রুটে ট্রেনের যাত্রীদের সুখবর দিল বাংলাদেশ রেলওয়ে। বাণিজ্যিক যাত্রার 6 মাস পর দুটি ট্রেনেই যুক্ত হচ্ছে নতুন লাল সবুজের শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন কোচ। দীর্ঘ 9 ঘন্টার যাত্রা এবার শুয়ে ঘুমিয়ে যাওয়া যাবে সৈকত শহরে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত, সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এই দুটি ট্রেনে করে ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করছে কয়েক হাজার যাত্রী, যার অধিকাংশই পর্যটক। বাণিজ্যিক যাত্রার শুরু থেকে ট্রেন দুটিতে এসি ও নন এসি চেয়ার কোচে করে বসে যাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু ছিল না কেবিন কোচ। এবার যাত্রীদের সুবিধা বিবেচনা করে বাণিজ্যিক যাত্রা 6 মাস পর কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসে যুক্ত হলো শীতাতপ নিয়ন্ত্রিত নতুন কেবিন কোচ। দুটি ট্রেনেই থাকছে 3টি করে কেবিন কোচ। ঢাকা কক্সবাজার রুটে দীর্ঘ 9 ঘন্টা ট্রেন যাত্রায় এবার শুয়ে কিংবা ঘুমিয়ে যাওয়া যাবে। যাত্রীরা বলছেন বয়স্ক কিংবা অসুস্থদের জন্য এই কেবিন কোচ খুবই আরামদায়ক হবে। লং জার্নি করার থেকে তো অবশ্যই কেবিনে জার্নি করাটা বেশি আরামদায়ক হবে। জার্নিটা একটু রিল্যাক্সেবল মনে করে তাদের জন্য আর কি কেবিনটা ভালো একটা উদ্যোগ। এখন আমরা শুয়ে শুয়ে আরামে আসতে পারি। 1 জুন থেকে এসি বাথ ও এসি সিটের আসন বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুটি ট্রেনই উভয় দিকের প্রারম্ভিক স্টেশন ধরে অনলাইনে এসব আসন পাওয়া যাচ্ছে। এসব কেবিনে বসে যাত্রা করলে প্রতি আসনে ভাড়া ভ্যাট সহ ধরা হয়েছে 1590 টাকা, আর শুয়ে কিংবা ঘুমিয়ে যাত্রা করলে কেবিনে প্রতি আসনে ভাড়া ভ্যাট সহ গুনতে হবে 2430 টাকা। তবে যাত্রীদের অভিযোগ, ঢাকা কক্সবাজার রুটে কেবিনের ভাড়া অতিরিক্ত। দাবি তাদের কেবিন ভাড়া কমানোর। ভাড়াটা অত্যাধিক মনে হচ্ছে, টিকিট পেতে অসুবিধা হয়, সেটার ব্যাপারেও একটু নজর দেওয়া দরকার। এদিকে স্টেশন মাস্টার জানিয়েছেন এই রুটে যাত্রীদের সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। ইন ফিউচার আরও সুযোগ সুবিধা বাড়তে পারে, ট্রেন সংখ্যা বাড়তে পারে, যাত্রী সেবার মান কীভাবে বাড়ানো যায় এর উপর রেল কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক। সপ্তাহে 6 দিন করে ঢাকা কক্সবাজার রুটে যাতায়াত করছে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
প্রাকৃতিক দুর্যোগে বাড়িঘর নদীতে বিলীন হওয়া, কর্মসংস্থান না থাকা, লবণাক্ত জমিতে ফসল না ফলা সহ বিভিন্ন কারণে প্রতিনিয়ত খুলনার উপকূলীয় এলাকা ছাড়ছে মানুষ। গত 10 বছরে জেলার অন্তত 30,000 পরিবার এলাকা ছেড়েছেন। নেয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। শেফালী বেগম বাড়িঘর নদীতে বিলীন হওয়ার পর সবকিছু হারিয়ে বছর 3 আগে স্বামী সন্তান নিয়ে জীবিকার তাগিদে কয়রা থেকে এসেছেন খুলনার নতুন বাজারের এই বস্তিতে। নিজে বাসাবাড়িতে আর স্বামী করেন দিন মজুরের কাজ। ভালো নেই শহরে এসেও এই পরিবার, অথচ খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বেড়িবাঁধের পাশে মোটামুটি সচ্ছল জীবনযাপন করতেন তিনি। ঝড়ে 3-4 বার বাড়ি ভেঙে গেছে, তারপরে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খাটি পারিনি, আমরা চলে আসছি টাউনে। শুধু শেফালী বেগম নন, গত 10 বছরে নানা সংকটে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা ছেড়ে এই বস্তিতে আছেন অন্তত 200 পরিবার। একই সংকটে উপকূল এলাকা কয়রা, পাইকগাছা, দাকব ছেড়ে খুলনা সহ দেশের বিভিন্ন এলাকায় বাস করছেন হাজারো পরিবার। জমি না থাকা, পশুপালন করতে না পারা, লবণাক্ত জমিতে ফসল না হওয়া, কর্মসংস্থান না থাকা সহ নানা সমস্যায় বাধ্য হয়ে শহরমুখী হচ্ছেন তারা। সব পানিতে তলানো, এর জন্য খুলনা আইছি। এখানেও তো আরামে নাই, এখানে কষ্টে আছি। খুলনায় এসে কোনো রকম রিক্সা ভ্যান চালায় জীবনযাপন করতেছি। আবার উপকূলীয় এলাকায় নদীর পাড়ে ঝুঁকি নিয়ে আতঙ্কে বাস করছেন কয়েক হাজার পরিবার। ভিটা চলে যায় তাহলে আমি এখানে কোথায় থাকবো? আমাকেও চলে যেতে হবে। একজনের বাসায় আছি, এমন হয় আমি চলে যেতেও পারি। তারা সব দূরীকে বাড়িঘর করেছে, ওখানে জায়গা টাকা নিয়ে নিয়েছে। তবে জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার এই বিষয়ে ভাবে এবং অনেক সরকারিভাবে যে রেগুলার প্রসেসে যে ত্রাণ প্রক্রিয়া আছে, কর্মসংস্থানের জন্য সেখানে কৃষি ভিত্তিক যদি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যায় বা আমাদের এইদিকে মৎস্য ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, গত 10 বছরে খুলনার 3 উপজেলা থেকে অন্তত 30,000 পরিবার এলাকা ছেড়েছেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। লবণাক্ততা সহ জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ক্ষতিকর প্রভাবে কার্যত ধুঁকছে দেশের প্রাকৃতিক রক্ষা কবচ সুন্দরবন। বিশেষজ্ঞরা বলছেন, লবণাক্ততা বৃদ্ধির ফলেই সুন্দরবনের উদ্ভিদ ও প্রাণীকুলে আসছে পরিবর্তন। বনে দিন দিন কমে যাচ্ছে সুন্দরী সহ কম লবণ সহিংস গাছ, বাড়ছে রোগবালাই। সুন্দরবন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন বেলাল হোসেন সজল, ছবি তুলেছেন আব্দুল হালিম। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। এ বনের জীববৈচিত্র্য বিশ্বের যে কোনো ম্যানগ্রোভ বনের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ। সুন্দরী, পশুর, গেওয়া, গরানসহ 350 প্রজাতির গাছ রয়েছে এ বনে। রয়েছে প্রায় 375 প্রজাতির বন্যপ্রাণী। তবে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব ঐতিহ্যের এই সুন্দরবন তার বৈশিষ্ট্য হারাচ্ছে। সম্প্রতি কয়েকটি গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উজান থেকে মিষ্টি পানির প্রবাহ কমে যাওয়ায় সুন্দরবনের নদীখাল ও বনভূমিতে লবণাক্ততা বেড়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন বলছে, 2012 সালে বনের বিভিন্ন নদী ও খালের পানিতে লবণাক্ততার পরিমাণ ছিল 9.3 থেকে 18.8 পিপিটি। মাত্র এক দশকের ব্যবধানে 2022 সালে বেড়ে 12.8 থেকে 24.5 পিপিটি পাওয়া গেছে। আর মাটিতে 6.9 থেকে বেড়ে হয়েছে 12 পিপিটি লবণাক্ততা। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের প্রতিবেদন তথ্য বলছে, সুন্দরবনে লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে 9 বছরের ব্যবধানে বিভিন্ন গাছের চারা গজানোর হার কমেছে। তবে গাছের রোগবালাইয়ের জন্য শুধু লবণাক্ততাকে দায়ী করছেন না বিশেষজ্ঞরা। বলছেন, সমন্বিত প্রভাবেই বাড়ছে রোগ। চেঞ্জ আসতেছে, মোর স্ট্রেস টলারেন্ট যে প্রজাতিগুলো আছে, ফর এক্সাম্পল গেওয়া, গরান, এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এগুলো আপনি লেস এবং মডারেট এবং স্ট্রং। তবে বিশ্লেষকরা বলছেন, লবণাক্ততা বৃদ্ধির ফলেই সুন্দরবনের উদ্ভিদ ও প্রাণীকুলে আসছে পরিবর্তন। ব্যাঙ, সাপ এবং রেপটাইলসের কিছু যারা বেশি লবণ সহিষ্ণু সেগুলো চলে আসছে, আর যারা কম লবণ সহিষ্ণু তারা আবার অপেক্ষাকৃত কম লবণ যেখানে আছে সেখানে যাওয়ার চেষ্টা করছে। জলবায়ু পরিবর্তনের এই প্রভাবকে ইতিবাচক দেখছে না বন বিভাগও। সার্বিকভাবে গাছের হাইট ছোট হয়ে যাবে। যে প্রজাতিগুলো এখন সুন্দরী কিংবা অন্য প্রজাতিগুলো আছে সেগুলো আস্তে আস্তে হ্রাস পাবে। যে মাছগুলো মিষ্টি পানিকে পছন্দ করতো সে মাছ রিপ্লেস হয়ে সামুদ্রিক মাছ চলে আসবে। এইরকম কিন্তু ধারাবাহিকভাবে একটা ঘটনা ঘটে যাবে। এটা হয়তো অনেক ক্ষেত্রেও নেগেটিভ হতে পারে। বাংলাদেশ অংশের 6017 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনের 69 ভাগ বনভূমি ও 31 ভাগ জলাভূমি। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।
সুন্দরবনে চলছে 3 মাসের মাছ ধরা ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা। এতে বেকার হয়ে পড়েছেন সাতক্ষীরার উপকূলবর্তী জেলেরা। সমুদ্রগামী জেলেদের মতো সুন্দরবনগামী জেলেদের জন্য খাদ্য সহায়তার দাবি তাদের। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও আমিনুর গাজীর সবুজের ছবি নিয়ে রিপোর্ট। মৎস্য প্রজনন মৌসুম কার্যকরে 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাস সুন্দরবনে মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞা কার্যকর করতে রেঞ্জের সব স্টেশনের কর্মকর্তা ও বনরক্ষীদের দেয়া হয়েছে নির্দেশনা। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে জেলেদের উপার্জনের একমাত্র উৎস সুন্দরবনে মাছ শিকার। তবে মাছ ধরা নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। সমুদ্রগামী জেলেরা সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞাকালে সরকারের খাদ্য সহায়তা পেলেও সুন্দরবনগামী জেলেদের মেলে না কোনো সাহায্য। আমরা মাছ ধরে মারি খাই, আমাদের 3 মাস পর কম এখন আমাদের খুব দুর্দিন ব্যাপার। না খাইয়ে মরতে হবে আমাদের। আপনারা 5 বন্ধক দিচ্ছেন, তা আমরা কি করে খাবো? আমাকে একটা ব্যবস্থা করে দেন। জেলা মৎস্য কর্মকর্তা জানান, সুন্দরবনগামী জেলেদের সহায়তার বিষয়ে মাঠ পর্যায়ে কাজ চলছে। এ নিয়ে শীঘ্রই ইতিবাচক সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন স্থানীয় সংসদ সদস্য। সুন্দরবনে যারা পারমিশন নিয়ে যে সমস্ত জেলে মৎস্যজীবী সুন্দরবন এলাকায় মাছ ধরতে যায়, তাদেরকে কিভাবে ভিজিয়ে সুবিধা দেওয়া যায়, এজন্য আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অনতিবিলম্বে এই জেলেদেরকে 3 মাস যারা সুন্দরবনে অভ্যন্তরে যেতে পারে না, তাদেরকে বিকল্প খাদ্য সহায়তার ব্যবস্থা করবে। যেমনভাবে ইলিশ আহরণের সময় 3 মাস যেটি বন্ধ থাকে, সেই সময়টি যারা ইলিশের জেলে রয়েছে তাদেরকে বিকল্প খাদ্য সংস্থা হিসাবে তাদেরকে সচ্ছলতার জন্য খাদ্য দেওয়া হয়। মৎস্য বিভাগের তথ্য মতে সাতক্ষীরায় সুন্দরবনগামী নিবন্ধিত জেলের সংখ্যা 50,396 জন। তবে অনিবন্ধিত জেলে সহ এ সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যাবে বলে জানান স্থানীয় জেলেরা। সময় সংবাদ, সাতক্ষীরা। ভারতের নতুন সরকার গঠনে এনডিএ জোটকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার মোদী ও তার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগপত্র জমা দেওয়ার পর নতুন সরকার গঠনের বিজেপি নেতৃত্বাধীন জোটকে আমন্ত্রণ জানানো হয়। এদিকে বিরোধী দলে থেকেই নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কংগ্রেস। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের লোকসভা নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চলছে জোট সরকার গঠনের তোড়জোড়। এ অবস্থায় ভারতের রাজনীতিতে হঠাৎই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন মোদীর জোটের বিহার ভিত্তিক জনতা দল ইউনাইটেডের প্রধান নেতা নীতিশ কুমার ও তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। এই দুই দল এনডিএ জোটে না থাকলে বিজেপি নেতৃত্বাধীন জোটটি সরকার গঠন করতে পারবে কিনা তা নিয়ে দিনভর চলা সব আলোচনার অবসান ঘটে সন্ধ্যের আগেই। নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভরসা রেখেছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার। বুধবার দিল্লিতে জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। বৈঠক শেষে বিজেপির পক্ষ থেকে বলা হয়, এনডিএকে সমর্থন দিয়ে সম্মতিপত্রে সই করেছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার। শুধু তাই নয়, পরে নরেন্দ্র মোদীকে এনডিএ দলনেতাও নির্বাচিত করা হয়। এই এনডিএ সরকারের দুই অন্যতম আলোচিত শরিক দলের নেতাদের নিয়ে পরে করা হয় ফটো সেশনও। দেশটির গণমাধ্যম বলছে, রাতে বিদায়ী সরকার প্রধান ও মন্ত্রিপরিষদের সৌজন্যে দেয়া রাষ্ট্রপতির নৈশভোজে যান মোদী ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা। সেখানেই রাষ্ট্রপতিকে সরকার গঠনের দাবি জানিয়ে চিঠি দেওয়া হয় এবং রাষ্ট্রপতিও সরকার গঠনের জন্য এনডিএকে আমন্ত্রণ জানান। এর আগে বুধবার দুপুরে রাষ্ট্রপতির কাছে মোদী ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা গিয়ে পদত্যাগপত্র জমা দেন। এরই মধ্যে শপথ গ্রহণের দিনক্ষণও নির্ধারণ করেছে বিজেপি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার হতে পারে নতুন সরকারের শপথ গ্রহণ। আর সেটা হলে জওহরলাল নেহরুর পর মোদী হতে যাচ্ছেন ভারতের টানা ৩য় দফার প্রধানমন্ত্রী। এরই মধ্যে বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছে কংগ্রেস। নির্বাচনের ফলাফলের পর সরকার গঠনের সম্ভাব্য কৌশল নিয়ে বুধবার আলোচনায় বসে দলটি। বৈঠক শেষে সাংবাদিকদের কংগ্রেস সভাপতি বলেন, বিরোধী দলে থাকলেও ফ্যাসিস্ট সরকারের শাসনের বিরুদ্ধে অব্যাহত থাকবে তাদের আন্দোলন। পরিস্থিতি বুঝে সঠিক সময়ে নেওয়া হবে সঠিক সিদ্ধান্ত। বৈঠক শেষে বিজেপি বিরোধী দলের ২৭ নেতা যৌথভাবে করেন ফটো সেশন। Against the fascist rule of the BJP led by Modi, we will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the
ভারতের লোকসভায় 543 আসনের মধ্যে সরকার গঠনে প্রয়োজন 272 আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকারে যেতে হয় বিজেপিকে। অন্যদিকে ক্ষমতার স্বাদ না পেলেও 232 আসন পেয়ে চমক দেখিয়েছে ইন্ডিয়া জোট। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। রুজি করে আমরা কিচ্ছু তাই না, আমরা খাইতে পারতাছি না। ক্ষুদ্র চাকরিজীবী তাদের উপর যেন করের চাপটা কমানো হয়। সহজ মাধ্যম হলো ডিজিটালাইজ করা। 4 কোটি লোক ট্যাক্স পেয়ার করার মতন ক্যাপাসিটি আছে এখন বাংলাদেশে। রাজস্ব আদায়ে ভর করে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা আজ। কর নিয়ে চিন্তায় চাকরিজীবীরা, থাকতে পারে কালো টাকা সাদা করার সুযোগ। স্বস্তির বার্তা চান সাধারণ মানুষ। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মোটরশি। ধন্যবাদ তামিম। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। রুজি করে আমরা কিচ্ছু তাই না, আমরা খাইতে পারতাছি না। ক্ষুদ্র চাকরিজীবী তাদের উপর যেন করের চাপটা কমানো হয়। সহজ মাধ্যম হলো ডিজিটালাইজ করা। 4 কোটি লোক ট্যাক্স পেয়ার করার মতন ক্যাপাসিটি আছে এখন বাংলাদেশে। রাজস্ব আদায়ে ভর করে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা আজ। কর নিয়ে চিন্তায় চাকরিজীবীরা, থাকতে পারে কালো টাকা সাদা করার সুযোগ। স্বস্তির বার্তা চান সাধারণ মানুষ। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মোটরশি। ধন্যবাদ তামিম। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।